ট্রেকিং শেষ করে এসে 1 ঘন্টা ঘুমানোর পরই ঘুম ভেঙে গেছে। আসলে এখনো তো ট্রাভেলিং মোড অফই হয়নি, তাই কি করে ঘুম আসবে? দুজনে মিলে বেরোলাম ফেওয়ালিকে হাঁটতে। এসেই দেখছি সন্ধ্যা আরতি হচ্ছে। বেশ ভালো সময় আমরা এসেছি। এবার রাতের খাবারটা খেয়ে নিই, ঘুমোতে হবে। কাল ভোর 5টায় আমরা আবার বেরোবো। আর কোথায় যাচ্ছি সেটা না হয় কাল ভোরবেলাই বলবো। गांव है, ठीक है, हम अभी जा रहे करीबन 800 मीटर, मतलब इसमें है ऑल्टीट्यूड है, और अभी जा रहे हैं 1000। গুড মর্নিং। এখন যাচ্ছি সারাংকোট। নেপালে এসে পোখরার সারাংকোটে যাব না তা কি করে হয়? সূর্যোদয়ের আগেই সারাংকোটে পৌঁছতে হবে। অনেকে আবার সানরাইজ যাতে মিস না হয় তাই রাতেই চলে যায় সারাংকোটে। সেখানেও থাকার জায়গা রয়েছে। ঠিক 5:37 বাজে এখন। সারাংকোটে এসে দেখছি ভ্রমণ পিপাসুদের ভিড়। সৌন্দর্য ভালোভাবে উপভোগের জন্য এখানে রয়েছে কয়েক তলা বিশিষ্ট বেশ কয়েকটি বাড়ি। এগুলির ছাদে দাঁড়িয়েই সবাই অপেক্ষা করছে আকাশে কখন সূর্য দেখা দেবে। 100 NPR দিয়ে আমরা একদম ওপরের তলায় এলাম। চাটা এর সঙ্গে কমপ্লিমেন্টারি ছিল। ওই যে ওপরে, ওখান থেকেও কিন্তু আরো ভালো সানরাইজ দেখা যায়। গাড়ি অবশ্য যায় না ওই পর্যন্ত, প্রায় 3 কিলোমিটার ট্রেকিং করে যেতে হবে। তবে আমাদের ড্রাইভার বললেন যে এখন নাকি সব বন্ধ রাখা হয়েছে। আজকের ওয়েদার খুবই খারাপ, জানি না কতটা কি দেখতে পাবো।
6:36 বাজে। সূর্য এবার আসছে। চোখের আরাম কাকে বলে? যেদিকেই দেখছি সেদিকেই ভিউ। সারাংকোটের চারপাশে প্রকৃতি তার এত এত রূপ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কোনটা রেখে কোনটা ধরব? এদিকে অন্নপূর্ণা চূড়া, এদিকে মাচা পুচড়ে, এদিকে ফেওয়া লেক। কি দেখবো আর কি দেখবো না, জাস্ট ভাবতে পারছি না। नहीं जेल करना है और प्लान এটা অন্য জায়গায় আছে, এটা ওটা না। এরই মধ্যে একজনকে দেখছি একদম অন্যরকম, কি সুন্দর নিজের সেলফি স্টিক দিয়ে ফটো ক্লিক করছেন সূর্যের সঙ্গে। আমার যে কি ভালো লাগলো, তাই ওনার অনুমতি না নিয়ে খানিকটা দূর থেকে একটু তুলে রাখলাম। এটা বরফ ফুলে যা লাগতো, কোনো বরফই নেই। এখন আরো ভালো করে আপনাদের দেখাচ্ছি। ওই যে দেখছেন, ওই ওপরে গিয়ে দেখা যায়। এই যে রাস্তাটা যাচ্ছে, এটা দিয়ে হেঁটে ওই পর্যন্ত যাওয়া যাবে। সাড়ে 7টা বাজে। এবার বরং হোটেলের দিকে যাই। আজ আবার সন্ধ্যে 7টার বাসে আমরা কাঠমান্ডু যাব। যেহেতু কাল ঠিক করে ফেওয়া লেক ঘুরে দেখা হয়নি, তাই কিছুক্ষণ ঠিক করলাম ওখানেই থাকবো। ঠিক 12টা বাজে এখন। হোটেল থেকে চেক আউট করে ফেওয়া লেকে এলাম। সন্ধে 6টায় যেহেতু হোটেলের সামনে থেকেই বাসে উঠব, তাই আমাদের লাগেজগুলো হোটেলেই রেখে এসেছি। এই ফেওয়া লেক নেপালের দ্বিতীয় বৃহত্তম লেক। প্রথমটির নাম রারা লেক, যা নেপালের পশ্চিমের মুগু জেলার দুর্গম অঞ্চলে রয়েছে। আর ফেওয়া বা ফিওয়া লেকটি হল পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং আদর্শ বিনোদন কেন্দ্রও বলা যায়। রং বেরঙের নৌকো ভাড়ায় পাওয়া যায়, প্যাডেল বোটও রয়েছে।
সময় হিসেব করে ভাড়া মেটাতে হয়। লেকের প্রবেশপথেই টিকিটের ব্যবস্থা রয়েছে। ভিনদেশি পর্যটকদের চেয়ে সার্কভুক্ত দেশের জন্য টিকিটের দাম অনেক কম। এছাড়াও নৌকোর সাইজ এবং কতটা দূরত্ব যাচ্ছেন তার উপর নির্ভর করছে কত টাকা লাগবে। এই যে দেখছেন কাউন্টার, এখান থেকেই টিকিট কাটতে হবে। নৌকোর ভাড়া যেহেতু পূর্ব নির্ধারিত, তাই দামাদামির করার কোনো ব্যাপার নেই। ছোট এবং বড় দুই ধরনের নৌকোই আছে। গ্রুপ অথবা ফ্যামিলি নিয়ে গেলে বড় নৌকো নেওয়াই ভালো। মোটামুটি 9 থেকে 10 জন যেতেই পারবেন বড় নৌকোতে। আমরা যদিও কোনো বোটিং করিনি। ঠিক করলাম কিছুক্ষণ এইভাবেই বসেই কাটাবো, বই পড়বো আর গান শুনবো। এর আরেকটি প্রধান আকর্ষণ হলো তাল বরাহী মন্দির। ফেওয়া লেকের একদম মাঝখানে একটি দ্বীপের ওপরে এটি অবস্থিত। এটিকে পোখরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানও বলা হয়ে থাকে। এবার খিদে পাচ্ছে, লাঞ্চ করতে এসে গেছি লেক স্পাইসে। গতকাল এখানেই আমরা ডিনার করেছিলাম। এত মুগ্ধ যে আজও এখানেই এলাম। এখানে তুলনামূলকভাবে কম দামে বেশ ভালো খাবার। খেয়ে দিয়ে আমরা আবার ফেওয়া লেকে এলাম সানসেট দেখব বলে। বসবে বলে নিয়ে এসেছে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চটপট করে ফেলুন। অনেক অনেক গল্প করতে হবে তো। আমাদের চ্যানেলের নাম কিন্তু এখন নোম্যাড সুজাতা অ্যান্ড অন্তরা, মনে আছে তো?
ঠিক 6:50 আমরা হোটেল থেকে লাগেজটা নিলাম। বাসে উঠে গেছি। বাসের ভাড়া 2000 এমপিআর করে। এটাই নাকি সবচেয়ে ভালো বাস। রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই একটু ভালো বাস নিতেই হলো। এখন ঠিক ভোর 5টা। আমরা কাঠমান্ডুতে নামলাম। একটা ক্যাব নিয়ে প্রথমেই এলাম পশুপতিনাথ মন্দিরে। ভেবেছিলাম আসা হবে না, তবে শিবশম্ভু আমার সঙ্গে দেখা করবেন না তা তো হতেই পারে না। যেহেতু মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই মন্দিরের ভেতরটা আমি দেখাতে পারছি না। এরপরে এলাম বৌদ্ধনাথে। এটি একটি বিখ্যাত বৌদ্ধ তীর্থস্থান, যা তিব্বতীয় বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ জায়গাও বলা হয়ে থাকে। এটি নেপালের বৃহত্তম এবং বিশ্বের বৃহত্তম স্তূপগুলির মধ্যে একটি। शिपिंग के लिए है ना, है ना, बहुत आ 1979 সালে বৌদ্ধনাথ স্তূপকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। এর চারপাশে প্রচুর দোকানপাট রয়েছে। এখন যাচ্ছি বুধা নীলকণ্ঠ নারায়ণ টেম্পলে। এসে গেছি। এখানেও দেখছি যেখানে ঠাকুর রয়েছেন সেখানে ভিডিও করা যাবে না, তাই বাইরের টুকুই দেখাচ্ছি।
এই বুধা নীলকণ্ঠ মন্দির নেপালের কাঠমান্ডু উপত্যকার শিবপুরী পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির। এখানে নারায়ণের একটি ভীষণ সুন্দর মূর্তি রয়েছে। এই মূর্তিটি নাকি প্রায় 1000 বছরের বেশি পুরনো। প্রায় 13 মিটার লম্বা জলাশয়ে 17 ফুট মতো লম্বা নারায়ণের বিশাল মূর্তি। মনে হচ্ছে দেখে শুয়ে আছেন, যেন তাঁর পা তার ঘুমন্ত দেহের সাথে আড়াআড়িভাবে ভাসছে। তাঁর 4 হাতে বিষ্ণুর প্রতীক রয়েছে, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এই মন্দিরটি হিন্দুদের কাছে নারায়ণনাথের মন্দির নামেও পরিচিত। এখন যাচ্ছি হোটেলে। আমাদের ফ্লাইট কাল রয়েছে, কিন্তু আমাদের এনপিআর প্রায় শেষের পথে, তাই বিকেলে ভাবছি আর কোথাও বেরোবো না। পশুপতিনাথ টেম্পলটাই আরও ভালো করে ঘুরে দেখব। ये मोड़ का नाम क्या है भैया? गौशाला चौक है। गौशाला चौक। হোটেলে ঢুকলাম, রেস্ট করে বিকেলে আবার বেরোবো। আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিটের হাঁটা, তাই হেঁটেই এলাম মন্দির চত্বরে। বিশাল জায়গা জুড়ে মন্দিরটি রয়েছে। পশুপতিনাথ মন্দির কাঠমান্ডুর প্রাচীনতম হিন্দু মন্দিরগুলির একটি। এটি কখন নির্মিত হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি, কিন্তু নেপাল মাহাত্ম্য এবং হিমবৎ খণ্ডের মতে এই মন্দিরের তৈরি 400 খ্রিস্টাব্দের প্রথম দিকে। এখানে কিভাবে পশুপতিনাথের মন্দিরের জন্ম হয়েছিল তার বর্ণনায় নানা মুনির নানা মত রয়েছে। মন্দিরকে কেন্দ্র করে একটি পৌরাণিক ঘটনার কথা পড়ছিলাম, যে একবার শিব ও পার্বতী কাঠমান্ডুর বাগমতী নদীর তীরে ভ্রমণ করতে এসেছিলেন। নদী তীরবর্তী উপত্যকায় প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা হরিণের বেশ ধরে এই এলাকায় ঘুরে বেড়াতে থাকেন। কিন্তু শিব ছাড়া তো সৃষ্টি অচল প্রায়। অনেক কষ্টে শিবকে খুঁজে পেলেও দেবাদিদেব এই স্থান থেকে যেতেই নারাজ। বহু অনুরোধের পরে শিব ঠিক করেন, তিনি যখন হরিণ বেশে এখানে ঘুরেছেন, তখন পশুদের পালনকর্তা হিসেবে এখানেই তিনি পরিচিত হবেন। তারপর থেকেই এখানে শিবকে পশুপতিনাথ হিসেবে পুজো করা হয়ে আসছে। আবার স্থানীয়দের মতে শিব এবং পার্বতীকে বাগমতী নদীর পূর্ব তীরে জঙ্গলে হরিণের রূপে দেবতারা তাঁর একটি শিং দিয়ে ধরে এবং সেটি ধরেই তাকে তার ঐশ্বরিক রূপ পুনরায় ফিরিয়ে আনতে বাধ্য করেন। তাই সেই ভাঙা শিংটি লিঙ্গ হিসেবে পুজো করা হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটি সমাহিত হয়ে হারিয়ে যায়। কয়েক শতাব্দী পরে একজন পশুপালক পশুপতিনাথের ওই ঐশ্বরিক লিঙ্গ আবিষ্কার করেন। যাই হোক, যেভাবেই হোক না কেন, অপূর্ব সুন্দর এই পরিবেশে এমন রাজকীয় শিব মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে মন যেন সত্যি কোথায় চলে যায়। আসলে এত বড় জায়গা আর এত কিছু রয়েছে এই মন্দির চত্বরে যে পুরো দিনও কম পড়ে যাবে। এবার হোটেলে ফিরি, সন্ধে হয়ে যাচ্ছে। এবার কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। এখন বাজে 11:45। একটু শপিং করে এয়ারপোর্টের দিকে যাব। এমনিতে এয়ারপোর্ট কিন্তু আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিট, আর আমাদের ফ্লাইট রয়েছে বিকেল 5টায়। হাতে এখনো অনেকটা সময় রয়েছে। এখন বাজে 2টো। এয়ারপোর্টে পৌঁছে গেছি, তবে আমাদের ইমিগ্রেশন এখানে হবে না। ফ্লাইটে উঠে গেছি। এয়ার ইন্ডিয়ার খাবারটা কিন্তু বেশ ভালো। এখন বাজে সন্ধে 7টা। দিল্লি পৌঁছে গেছি, তবে হাতে খুব কম সময়। এর মধ্যে ইমিগ্রেশন করতে হবে। 9টায় আমাদের কলকাতার ফ্লাইট। আমরা থাকি বড়নগর। ঠিকঠাকভাবেই এই ফ্লাইটেও এসে গেছি।
উঠতেই আমাদের আবার খাবার দিয়ে দিয়েছে। আমরা একটা ননভেজ আর একটা ভেজ নিয়েছি। আবার খাবার পরে মুখশুদ্ধিও রয়েছে। এছাড়াও চা কফিতে কমপ্লিমেন্টারি। ফেরার ফ্লাইট জার্নিটা আমাদের বেশ ভালো কাটলো। রাত 11:40 কলকাতায় নামলাম। আমি আর পারছি না, সব ব্যাগ ভাইকে দিয়ে দিয়েছি। আবার কাজে ফিরতে হবে। নেপাল আমাকে ভরে ভরে এনার্জি দিয়ে দিয়েছে। ডিয়ার হিমালয়, আবার অনেক অনেক কাজ করে তোমাকে মন দিয়ে ছুঁয়ে দেখতে আবার আসছি। ততক্ষণ ভীষণ ভালো থেকো। খুব শীঘ্রই আমাদের আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা। কথা হচ্ছে পরের ভিডিওতে। ঘুরতে থাকুন, আনন্দে থাকুন।